স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যন্ত। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। বেশ কিছুদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। দুদেশের প্রায় 4000 কিলোমিটারের সীমান্তের কয়েকটি এলাকায় এরই মধ্যে নাগরিকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘাতের ঘটনা ঘটেছে। আহত হন দুদেশেরই নাগরিকেরা। গেল সপ্তাহে কুমিল্লা সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে এবং সবশেষ গাছ কাটাকে কেন্দ্র করে শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনার রেশ এখনও কাটেনি। সীমান্তের টহল অবশ্য জোরদার করেছে বিজিবি, কিন্তু উৎকণ্ঠা আর আতঙ্ক নিয়েই মাঠে কাজ করতে যাচ্ছেন কৃষকরা। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য বলছে, শুধু গেল 15 বছরে বিএসএফের হাতে 600-রও বেশি বাংলাদেশি নিহত হয়েছে। তাই সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর পাশাপাশি জরুরি সীমান্ত হত্যা বন্ধ করাও। মানচিত্রে আজকের বিষয় সীমান্তে উত্তাপ, সমাধান কি? আর আলোচনা করতে আমাদের সাথে অনলাইন যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোলেমান। আরও যুক্ত হয়েছেন আমার সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি মোহাম্মদ আসলাম কবির। দুজনকেই স্বাগত। আমি যদি শুরু করতে চাই ডক্টর মোহাম্মদ সোলেমান আপনাকে দিয়ে, যেটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন যে সীমান্তে আর ছাড় দেওয়া হবে না। আমরা কি আসলে এইখান থেকেই দেখতে পাবো কিনা, মানে কি মনে করেন যে যেটি বলা হয় যে বিএসএফ এর সাথে বা ভারতের সাথে এক ধরনের সম্মানজনক সম্পর্ক রাখা, এক ধরনের ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে নিজেদের আসলে পাওনা বুঝে নেওয়ার যেই শক্ত অবস্থান, সেটি কি শুরু হতে যাচ্ছে কিনা, কি মনে করেন, কি মনে হয়? দেখুন, ধন্যবাদ। একটু সমসাময়িক জাতীয় ইস্যু, এটা আসলে অনেক বছর থেকেই এদেশের মানুষ অনেক বেশি ভোগান্তি তাদের হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি একটি জটিল ও বহুমাত্রিক বিষয়। এর মূলে রয়েছে ঐতিহাসিক ও ভৌগোলিক কারণ। সাধারণত আমরা আমাদের সীমান্ত অঞ্চলের মানুষের জীবন ও নিরাপত্তাকে প্রভাবিত করে এমন অনেকগুলো বিষয়ের সাথে কিন্তু এই বিষয়গুলো জড়িত আছে। যেমন আমরা যদি চিন্তা করি, আমাদের সীমান্ত যে হত্যা বা আমাদের সীমান্তের মধ্যে যে পাচারের যে ঘটনাগুলো আছে, রাষ্ট্রীয় আইনের যে সকল লঙ্ঘনগুলো আছে বা মানবাধিকারের যে লঙ্ঘনগুলো আছে, এই সকল জিনিস কিন্তু অহরহ হয়ে আসছে। তো এই বিষয়টার কারণে আমরা যদি সেই 47 সালের দেশভাগ দেখি, তার পরবর্তীতে 71 সালে আমাদের স্বাধীনতার পর সীমান্ত ইস্যুগুলোতে আমাদের যে রাষ্ট্রীয় নীতি নির্ধারক যারা আছে, তারা কিন্তু আসলে কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ আমাদের যেই প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত, আমাদের এই দীর্ঘতম সীমান্ত, যেটা সারা বিশ্বের মধ্যে 5ম দীর্ঘতম সীমান্ত, এই সীমান্ত নিয়ে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে অথবা আমাদের নাগরিকদের অধিকার রক্ষার্থে আমার মনে হয় আমাদের অতীতের সরকারগুলো সেভাবে অ্যাক্ট করতে পারেনি, অথবা আমাদের জনগণের আস্থা অর্জন করতে পারেনি। যার কারণে আমরা দেখছি সেই ফেলানি হত্যা থেকে শুরু করে বা সীমান্তে এখন যে বার্নিং ইস্যুগুলো, বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণে যে গোপন 4 চুক্তি এবং ভারতকে অতীতের সরকার যেটা এক দফা ট্রানজিট, যার বিনিময়ে মনে করেছে যে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো হবে, কিন্তু এদেশের মানুষ কিন্তু তা দেখতে পেয়েছে। মাসে প্রায় 700 কোটি টাকা ক্ষতি করে আদানি থেকে যে বিদ্যুৎ আমদানি, চট্টগ্রামে মোংলা বন্দরের ব্যবহারের এই ধরনের যে সকল সুযোগ সুবিধাগুলো সরকার দিয়েছে, সরকার ভেবেছিল অতীতের সরকার যে এর মাধ্যমে সীমান্তে হয়তো একটা সুন্দর পরিবেশ বজায় রাখতে পারবে। কিন্তু আমরা কিন্তু তা অতীতের সরকারের সময়ও দেখিনি, এবং বর্তমানে আপনারা জানেন যে 5ই আগস্টের পরে অতীতের সরকার প্রধান যখন ভারতে আশ্রয় নিয়েছে, কিভাবে আশ্রয় নিয়েছে, কিভাবে আছে, তা মানুষের মনে অনেক প্রশ্ন, কিন্তু উত্তেজনাগুলো অনেক বেশি অংশে আছে। এতে প্রমাণ হয় যে ভারত সরকার একটি দলীয় সরকারের সাথেই সম্পর্ক রাখতে বেশি আগ্রহী। এই দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে যে সম্পর্ক উন্নয়ন করা দরকার, যে কূটনৈতিক সম্পর্ক থাকা দরকার, অথবা আমাদের সমস্যাগুলো সমাধানে যে উদ্যোগ থাকা দরকার, সেখানে তারা অনেক পিছিয়ে আছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলছেন, তা কিন্তু এদেশের জনগণের মানে মনের বার্তা, কিন্তু তার শুধুমাত্র কথাই যদি থাকে তাহলে কিন্তু হবে না। আমরা দেখি যে 5ই আগস্টের সরকারি সরকারের পতনের পরে অনেক বেশি প্রকট আকার ধারণ করছে। নিশ্চয়ই শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে। আমি একটু আসলাম কবিরের কাছে যেতে চাই। ডক্টর সোলেমানের কাছ থেকে শুনছিলাম আমরা
আসলাম কবির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার ডিভাইসটি আনমিউট করুন। আমি আপনার কাছে যেটি জানতে চাই, আপনি সীমান্ত এলাকায় কাজ করছেন দীর্ঘদিন। 5 তারিখের পর থেকে কিছুদিন পর থেকে আমরা দেখেছি যে সীমান্তের বিভিন্ন জায়গায় হচ্ছে এই ধরনের ভারতীয় নাগরিকদের সাথে বাংলাদেশের নাগরিকদের এক ধরনের ঝামেলা, ধাওয়া পাল্টা ধাওয়া, নানা বিষয়কে কেন্দ্র করে কখনো গাছ কেটে ফেলা, কখনো ফসল কেটে ফেলা, এবং সেইটি আসলে কেন বাড়লো? মানে এই 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 মনোভাবের কারণটা কি, বা এই ঘটনাগুলোর পেছনের কারণটা কি? মানে শুধুই দুটি সীমান্তের এপারের ওপারে সাধারণ মানুষের সংঘাত, নাকি আসলে বড় কোনো কারণ রয়েছে কেন এগুলো হচ্ছে? আপনার একটু পর্যবেক্ষণ দিয়ে শুরু করতে চাই আলোচনা। জি, ধন্যবাদ আপনাকে। আসলে 5ই আগস্টের পর আমাদের আমরা যারা বাংলাদেশি আছি তাদের পালসটা বা তাদের ফিলিংসটা একটু অন্যরকম হয়েছে। আসলে ভারতীয় সরকার চাচ্ছে যে আমাদের এই সীমান্তে এই ধরনের উত্তেজনা সৃষ্টি করে গোটা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, যেটা হয়তো এর আগে আমরা সরকারিভাবে বা আমাদের দেশের জনগণ সেইভাবে মানে তাদের যে দেশপ্রেমের যে এটা দেখাবে সেটা কিন্তু দেখাতে পারছে না। কিন্তু মানুষ এখন অনেকটা স্বাধীন চেতা হয়ে গেছে। আসলে পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশেরই বলেন আর ইন্ডিয়ারই বলেন, এরা কিন্তু চায় না হাতে ধরে। কিন্তু ইন্ডিয়ান সরকার চাচ্ছে যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করব। এটা সীমান্তের আমাদের দুই দেশের অধিবাসীদের মধ্যে সমস্যা নাই, সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। এটাই আমরা মনে করছি আর কি। দীর্ঘদিন আমরা তো দেখতে পাচ্ছি, এবং যেটা আমরা দেখছি যে আসলে আমাদের পার্শ্ববর্তী এই উভয় দেশের সীমান্তে যে সব সাধারণ মানুষ বাস করে। জি, আসলাম কবির, একটু যদি সীমান্ত হত্যা প্রসঙ্গে যেতে চাই, যেটি হচ্ছে যে আমরা প্রায়ই দেখেছি যে 15 বছর ধরেই দেখেছি যে নিয়মিত হারে সীমান্তে হত্যা হয়েছে, এবং প্রত্যেকটা ঘটনাতেই মানে হত্যা হয় বা নিহত হয় বাংলাদেশি নাগরিকের, এবং প্রতিবারই বিএসএফ এর পক্ষ থেকে বলা হয় বাংলাদেশি নাগরিকেরাই সীমান্ত লঙ্ঘন করেছে, তারা হচ্ছে নানা ধরনের অন্যায়, নানা ধরনের চোরাচালানের সাথে যুক্ত, একটি অজুহাতের মতো যেন শোনায়। ভারতীয়রা কি আসলে বাংলাদেশে অনুপ্রবেশের কখনো চেষ্টা করে কিনা? মানে আপনার অভিজ্ঞতা কি বলে বা আপনাদের জানাশোনা কি বলে? বাংলাদেশিরা আমাদের সীমান্ত এলাকার লোকজন কোনো সময় তাদের কাঁটাতারের বেড়া অতিক্রম করে না, এটা তাদের জাস্ট একটা অজুহাত। দেখুন গতকালকে তারা যে কাজটি করেছে, সীমান্ত এলাকায় তারা অনুপ্রবেশ ঘটিয়ে আমাদের আম গাছগুলোকে তারা কেটে ফেলেছে, এবং এখানে বিএসএফ এর একেবারে পুরো মদদ বিদ্যমান। এবং জানি না গত 15 বছর বা 17 বছরে বিজেপির ভূমিকা কি ছিল। মানুষ, এলাকার মানুষের কারণে বিজেপি আরো অ্যাক্টিভ হয়ে গেছে। যে এই সীমান্ত এলাকার মানুষের কথা, যে আমরা এই দীর্ঘ সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি, আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি, আমরা আমাদের মাটি 1 ইঞ্চি আমরা ছাড় দেব না। এবং এই মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বলছে 1 ইঞ্চি মাটির জন্য প্রাণ দিতে হয় তাও দিব আমরা। মানুষ তাদের এই সীমান্ত এলাকার আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে তার দেশপ্রেমটা কিভাবে মানে একদম একদম পরিষ্কার বুঝতে পেরেছি। জি, আসলাম কবির এবং ডক্টর সোলেমান দুজনেই থাকুন আমার সাথে। আমি একটা বিরতিতে যাব, মানচিত্রে ফিরে এসে ডক্টর সোলেমান আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে যে ভারতের যে উদ্দেশ্যের কথা যেটি বললেন আমাদের অন্য অতিথি, সেটির সাথে আপনি আসলে একমত কিনা? দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাই আসলে উদ্দেশ্য কিনা এই ধরনের ঘটনাগুলোর পেছনে? এই প্রশ্নে ফিরবো আপনার কাছে, থাকুন দুজনেই আমার সাথে। মানচিত্রে একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। স্বাগত আবারও মানচিত্রে। আজকে আলোচনা করছি সীমান্তে উত্তাপ সমাধানকে এই প্রসঙ্গে। আলোচনায় যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ সোলেমান, এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ আসলাম কবির। ডক্টর সোলেমান, আপনার কাছে আমার প্রশ্ন ছিল বিরতির আগে, যে আমাদের অন্য অতিথি যেটি বলছিলেন যে এটি আসলে দেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি সেটিকে অস্থিতিশীল করা, আপনিও তাই মনে করেন কিনা? যদি তাই হয়, দুদেশের জন্যই মঙ্গলজনক বা দুদেশের জন্যই আসলে ভালো কিছু বয়ে আনবে, এরকম সমাধানটা কি হতে পারে? প্রফেসর সোলেমান, আপনি আনমিউট করুন ডিভাইসটি। জি, ধন্যবাদ।
আপনি যেমনটি বলছিলেন যে আমাদের 5ই আগস্টের নতুন সরকার আসার পরে আমাদের সীমান্ত সমস্যাগুলো মনে হয় যে একটি অগ্নি পরীক্ষার মতো হয়ে আসছে। আজকে সমস্যাগুলো মূলত আমাদের একটি স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে শুধুমাত্র একটি পার্শ্ববর্তী দেশের যে আগ্রাসী মনোভাব বা ভারতের যে আগ্রাসী মনোভাব তার কারণে কিন্তু সম্ভব হয়েছে। আমরা যদি দেখি যে আমাদের গত 2 ডিসেম্বরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা, তার পরবর্তীতে আমাদের সীমান্ত ইস্যু নিয়ে আরো অন্যান্য যে সকল বিষয়গুলো আছে, এই গত মাসে আপনার সমুদ্র সীমানা থেকে, বাংলাদেশের সমুদ্র সীমানা থেকে 10 ডিসেম্বর মঙ্গলবার দুপুরের দিকে ভারতীয় কোস্টগার্ড সুন্দরবন এলাকা থেকে 79 জন বাংলাদেশি জেলেকে তাদের যে ভেহিকল সহজে নিয়ে গেল, যানবাহন সহ। তারপর বাংলাদেশে আমাদের সাম্প্রতিক যে 3টা জেলার যে কয়েকটা স্থানে আমাদের বিজিবি, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী যে কয়েকটা স্থাপনা নির্মাণ করতে চেয়েছিল, সেখানে তারা জোর আপত্তি জানায়। তো এটা আসলে আমরা অতীতে আমাদের গত 15 বছরের ওই সরকারের সময় কিন্তু আমরা এইরকম জোর আপত্তি জানানোর বিষয়টা আমরা দেখিনি। বরং তারা ভেবেছিল যে তাদেরকে যে অনেক সুযোগ সুবিধা দিয়ে সেখানে একটি সংহতি অবস্থান রাখা যায় কিনা। কিন্তু এখন দেখেন এদেশের জনগণ, আজকে আমরা গতকালকে যেটা দেখেছি, তার 2 দিন আগে যেটা দেখেছি, মানুষ কিন্তু এখন তার স্বাধীন চেতা মনোভাব অথবা বাংলাদেশের স্বকীয়তাকে রক্ষার জন্য সার্বিকভাবে সচেষ্ট। পাশাপাশি সরকারের নির্দেশনা কিন্তু আমরা স্পষ্ট দেখতেছি। তারপরও আমরা বলবো যে 2 দেশের সরকারকে তাদের যে সীমান্ত আইন আছে, আমাদের এই বাংলাদেশ ভারতের সীমান্ত আইনে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে বাংলাদেশ ভারত আমাদের যে যুগ্ম সীমান্ত নির্দেশাবলী, যেটা 1975 সালে উভয় দেশের মধ্যে যে 0 লাইনের 150 গজের মধ্যে আমাদের প্রতিরক্ষা সামর্থ্য বা এটার যে সম্বলিত যে কোনো কাজ বিষয়ে আমাদের সুস্পষ্ট একটা নিষেধাজ্ঞা রয়েছে। তো আমরা দেখি যে একতরফা ভাবে ভারত সেই নিষেধাজ্ঞাগুলো লঙ্ঘন করছে। সেগুলো মেনে চললেই বোধহয় দুদেশের জন্য আসলে মঙ্গল হবে। ডক্টর সুলেমান, ধন্যবাদ আপনাকে। আসলাম কবির, সমাধানের বা উত্তাপ কমানোর ব্যাপারে আপনার কি পর্যবেক্ষণ বা মতামত থাকবে, পরামর্শ থাকবে? জি, দেখুন, আমরা আসলে একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা চাই সাম্যর ভিত্তিতে বন্ধুত্ব বজায় রাখতে। বাংলাদেশের বিজিবি অফিসারদের গতকালকে আপনারা কথোপকথন শুনেছেন, আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি এবং আমরা বিএসএফ এর পক্ষ থেকে যদি এই ধরনের তাদের সদাচরণ লক্ষ্য করি, উভয় পক্ষ যদি আমরা একটা স্বাভাবিক আচরণ করি, আমাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বিরাজ করবে। জি, যেটি দুদেশের জন্যই মঙ্গলজনক। এবং ডক্টর সুলেমানও যেটি বলেন যে 2 দেশের সরকারকে আসলে সেই উদ্যোগগুলো নিতে হবে। সীমান্ত পরিস্থিতি আসলে স্বাভাবিক করার জন্য, যেটি আসলে 2 দেশের নাগরিকদের জন্যই। আমি একদম শেষ দিকে চলেছি। ডক্টর সুলেমান, আপনার কাছে আমি সংক্ষেপে একটা জিনিস জানতে চাইব যে আমরা দেখেছি যে অভিযোগ পাল্টা অভিযোগের কথা শোনা যায়, যেহেতু আমরা আমাদের দিক থেকে শুনি যে আমাদের কৃষকরা বলছেন এবং তাদের দিক থেকে যেটি শোনা যায় যে আমরাই নাকি হামলা করেছি, আমাদের নাগরিকেরা হামলা করেছে। আপনার কি মনে হয় যে এগুলো কি শুধু অভিযোগ পাল্টা অভিযোগ, নাকি আসলেই কোনো একটি পক্ষ আসলে আরেকটি পক্ষকে দোষারোপ করছে? না, আপনি যেটা দেখবেন, আমরা ভিডিও ফুটেজগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। এভাবে যে ধরনের আচরণ ভারতের ইভেন বিএসএফ বা জনগণ কর্তৃক গাছের ডাল কেটে নিয়ে যাওয়া, ফসল কেটে নিয়ে যাওয়া, বাংলাদেশের সীমান্তে টিয়ারশেল নিক্ষেপ করা, তা একেবারে স্পষ্ট এগুলো লঙ্ঘন। এবং তা মূলতই আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমাদের ছাত্র জনতা যুবক দেখেছে, সেই স্বপ্ন বিনিময়ের একটা বড় বাধা সেটাই তারা বুঝাইতে চাচ্ছে। সেজন্য আমার কাছে মনে হচ্ছে 2টা দেশের যে পররাষ্ট্রনীতি আছে বা এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশের মধ্যে আমাদের যে অধিক আলোচনা দরকার, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আরো বেশি নিবিড় সম্পর্ক থাকা দরকার, যেহেতু আমরা সীমান্তবর্তী দেশ, প্রতিবেশী। এবং আমাদের যে অসম চুক্তিগুলো আছে, এই অসম চুক্তিগুলোর বিষয়ে আমাদের বর্তমান সরকারও যদি একটা ভালো ডিক্লারেশন দেয়, সীমান্ত চুক্তিগুলো, জি, সরকারের পক্ষ থেকে এর মধ্যে বলা হয়েছে, জি জি জি, সেগুলো পুনর্মূল্যায়ন করা হবে, আবারও নতুন করে ভেবে দেখা হবে। জি, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি শুনলাম দুজনের কাছ থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে নানা মতামত, আলোচনা। আমাদেরকে আজকে মানচিত্রে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়। ডিবিসির সঙ্গেই থাকুন।